থাকে এবং উপরটা যেন খুব সুন্দরভাবে কোট করা থাকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই ভীষণ ভালো আছো। আজকে দুর্গা ষষ্ঠী, তো সকাল সকাল আজকে দুর্গা ষষ্ঠী টাইমিং পড়েছে। এবছর টাইমিংগুলো বড্ড অদ্ভুত পড়েছে, কিন্তু ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 6টা 38। তো আমরা এখন বেরোবো। 6:30 থেকে পুজো শুরু হবে, 7:30টার মধ্যে শেষ হবে। সো আমি রেডি হয়ে গেছি, আরও ওইদিকে রেডি হচ্ছে। অর্ণব আরুকে রেডি করে রেডি হবে, আর মুনাই মা সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। ওই আগের বছর তোমরা দেখেছিলে নামগোত্র নিয়ে যেটা হয়েছিল। সো এই বছর আর অর্ণবকে দিয়ে কিছু লেখাইনি, নিজেই সবকিছু লিখে নিয়েছি। তো চলো এবার বেরোবো। আমি একদম নতুন শাড়ি টাড়ি পরে এই বছর প্রথম দুর্গা ষষ্ঠী করবো। সো ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে, একটা ভালো ফিল হচ্ছে। তো চলো আমাদের বাড়ির পুজো দেখবে, ঠাকুর দেখবে। আগের দিন দেখেছো ঠাকুর ঢুকেছে, আজকে ঠাকুর সাজবে। ষষ্ঠী পুজো হবে, ওখানে ষষ্ঠী তলা রয়েছে। তারপর ওখান থেকে তারপরে ঠাকুরকে সিংহাসনে, মানে ঠাকুরের যে আসন সেখানে বসানো হবে। তো সবটাই দেখতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। বুঝে ইন করে দাও। জামা with under tight pant. এই নেবো তো প্যান্টটা করব। প্রথম ঢাকের আওয়াজ শোনাবে, তাই জন্য এক্সাইটেড। আমরা রেডি, মোমারু রেডি। 4টার সময় পরের দিন ভোরবেলা 4টার সময় হচ্ছে সন্ধি পুজো। আচ্ছা, মহাশয় মহাষষ্ঠীতে, তাই না? মহাশয় যাচ্ছে। আমরা যে বাড়িতে থাকি সেখান থেকে আমাদের পুজোর বাড়ির ডিস্টেন্স খুব কম, মানে ওই গাড়িতে করে 3-4 মিনিট লাগার কথা। কিন্তু আজকে অনেকটা ঘুরে গলি দিয়ে বেরোতে হচ্ছে, কারণ যে রাস্তা দিয়ে যাই সেখানে একটা বিশাল বড় রাস্তা জুড়ে আলপনা করেছে, পুজো হচ্ছে তাই ঠাকুরের সামনে। এবারে পুরো রাস্তাটাকে ব্লক করে রেখেছে বলে এই অবস্থা। বাবা আগেই বাইক নিয়ে চলে গেছিল, কিন্তু বাবা অন্য রাস্তা দিয়ে গেছে, তাই আর আমাদেরকে ইনফরমেশনটা দিতে পারিনি। কিন্তু বাবা গিয়ে বলছে যে এখন ষষ্ঠী পুজোর ফার্স্ট রাউন্ডের অঞ্জলি শুরু হয়ে যাচ্ছে, তোরা কখন আসবি। এই দেখো বাদিকে, এটা গোলপার্কের কালীবাড়ি। গোলপার্কের কালীবাড়ি থেকে সন্ধ্যা স্কুলের দিকে যেতে গেলে যে কোনো কাউকে বলবে আদ্যনাথ কুণ্ডুর বাড়ি কোথায়, দেখিয়ে দেবে। অনেক পুরনো পুজো তো, তাই এলাকার মোটামুটি সবাই জানে। যাই হোক, দেখো ভেতরে ঢুকতেই দেখলাম অঞ্জলি শুরু হয়ে গেছে, তাই আর কিছু করার নেই, পরের বারের অঞ্জলিতে আমরা দিয়ে দেবো। অর্ণবার আমি প্রথম থেকে ভাবছি আরুর রিয়াকশন দেখবো ফার্স্ট ঢাকের আওয়াজ শুনে। তো ঢাকের আওয়াজ শুনে রিয়াকশন শুনলে তোমরা নিজেরাই হাসবে। ঢাকের আওয়াজ শুনে তো হাসছে, হাততালি দিচ্ছে, কিন্তু ঢাকিকে দেখে বিভৎস ভয় পেয়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে, সেই ঠোঁট ফুলিয়ে কান্না একেবারে। যাই হোক, তো এখন আমাদের মাকে বেদিতে তোলা হচ্ছে। ষষ্ঠীর দিনই, ষষ্ঠী পুজোর পর মা বেদিতে ওঠেন, আর এই ষষ্ঠী পুজোর আগে অবধি মা এমনি মণ্ডপে থাকেন, মা নিত্য পুজোর ব্যবস্থা করা হয়। আরে দুর্গা মাকে দেখেছো? ঢাকিকে দেখে ভয় পাচ্ছে। মা কই? এটা কিন্তু বড় মা, এটা সবচেয়ে বড় মা। এখন ওষুধকে দেখে নাক খুঁজগাচ্ছে আরু। এই তাই তো। খুব কম বারই সুযোগ হয় মাকে নিজে হাতে সাজানোর। এইবার হলো আমার জন্য প্রথমবার। এবছর জন্য সবকিছুই নতুন ভাবে হচ্ছে, আমি নতুন শিখছি। আর আমাদের ছোট ঠাকুমা, যিনি আগের দিন বরণ করলেন মাকে, তিনি বসে থাকেন একদম সুন্দরভাবে গাইড করার জন্য, বেশ ভালোভাবে শাসন করে। ঠাকুমাকে কিন্তু আমরা ভালোই ভয় পাই। মায়ের সমস্ত গয়না এদিনকে বার করা হয়, সমস্ত অস্ত্র যেগুলো আগের দিন দেখিয়েছিলাম সব পালিশ করে আনা হয়। এই ষষ্ঠীর দিনই কিন্তু মাকে সুন্দর করে তার বাড়ির সমস্ত গয়না দিয়ে সাজানো হয়। আর এই কাজের দায়িত্ব কিন্তু আমাদের মা, জেঠিমা, কাকিমারা পালন করেন না, এই জেনারেশনের, মানে নতুন জেনারেশনের আমরা ভাই বোনেরা সবাই করি। তো ইচ্ছা ছিল অনেকক্ষণ থেকে করার, বাট না, টাইম নেই, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ বাড়িতে গিয়ে আরুকে খাওয়াতে হবে। তাই ওই যতটুকু সম্ভব, যেগুলো ভাই বোনেদের জন্য একটু ডিফিকাল্ট, যেরকম মা দুর্গার টায়রা, টিকলি, নোলক, গলার হার, এগুলো আমি সব করে দিই, বাকি সব ঠাকুরের ভাই বোনেরাই করে নেবেন। বাড়ির পুজো থেকে বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজে 8:12। আসলে বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি, কারণ আরুকে খাওয়ানোর ব্যাপার আছে, প্লাস আমাদের যে রান্নার জেঠিমা নিয়েও চলে আসবেন। মুনাই রইলো, আমি কিছুটা ঠাকুর সাজালাম,
বাকি ঠাকুরের গয়না সব ছোট বাড়ির ছোটরা পরাবে, আমি থাকতে পারবো না এবছর, উপায় নেই, আরও আছে। তো এই জাস্ট বেরোবো। নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, যা যা যা। আরে বা টাটা, আরে আরে টাটা, আরে টাটা টাটা এখন করছে। পিত্তি দেবো না এমন একটা পিত্তি। মা কি করেছে? চাবি ছেড়ে দিয়ে চলে এসছে, চাবি মুনায়ের কাছে দিয়ে চলে এসছে। মা মা ব্যাগ নিয়ে গেছিল, মায়ের ব্যাগে চাবি ছিল, মুনায়ের ব্যাগে, মুনাইকে সেই ব্যাগটা দিয়ে চলে এসছে। অন্য একবার বলেছিল যে যাওয়ার সময় আমাকে দিয়ে দেবেন পকেটে, দেয়নি, এখানে এসে মনে পড়েছে। তারপর রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছি, তারপর মা চাচ্ছে আমরা তো তিনতলার ঘরে গিয়ে বসতে পারি। কতক্ষণ রাস্তায় দাঁড়ানোর পর এখন তিনতলা ঘরে এসে জাস্ট ঢুকলাম আর বাবা চলে এসছে চাবি নিয়ে। ও আজকে পপি দিদি আসছে, পুতুল আসছে, আমাদের বাড়িতে আসছে না, পুতুলের শরীরটা একটু খারাপ, তো পিসিও আসছে আর জামাইবাবুও আসছে। তো আমরা যাবো আবার কিছুক্ষণ পর ওই বাড়িতে, ততক্ষণ মানে মাকে সাজানো হয়ে যাবে। তো ফাইনাল সাজগোজের পর কিরকম লাগছে সেটাও দেখাতে পারবো তোমাদের। আর এই যে বাড়িতে এখন চলছে পুজোর উৎসব। মা দিয়েছে মাথায় কালার, আলুর এসেছে জ্যাকেট, কেন এসেছে সেটা পরে বলবো। মুনায় এসেছে জুতো। ও বাপরে বাপ, আরে ভালো হচ্ছে, কালারটা ভালো হয়েছে না? খুব সুন্দর। কয়টা না নিয়ে দেখ দেখ, হ্যাঁ করছে দেখ। এটা করে থাকে তো একটু মোটা মোটা লাগবে রে ভাই। হ্যাঁ পাতলা রোগা প্যাংলা কাঠি, শরীরটা খারাপ হয়ে সব ইয়ে হয়ে গেল। জিও জিও মেরে লাইটা হলুদ জুতোটা পরিয়ে দাও পায়ে। এই খাচ্ছে দেখো, সব খাবে খাবে। হাসাহাসি করতে করতে একটু ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে। সেই সকালে অঞ্জলি টঞ্জলি দিয়েছি, খুব খিদে পেয়ে গেছিল। যাই হোক, বাবা বেরিয়ে গেছে, ওই বাড়িতে গেছে পুজোর বাড়ি। এখন আমি আর অর্ণব যাচ্ছি। তোমাদের কি সকালে বললাম যে আমার পিসি আজকে আসবে? ঠিক মনে পড়ছে না। তো আমার পিসি, পিস্তত ভাই, পিস্তত দিদি, জামাইবাবু আর তাদের মিষ্টি মেয়ে পুতুন আসছে, তাদের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। পুতুনটা নিশ্চয়ই বেশ বড় হয়ে গেছে, অনেকদিন পর ওকে দেখবো। টাটা, টাটা, দিকিতে ঢোকালে গরম হয়ে যাবে। টাটা টাটা। চল আমি যাবো তোদের সঙ্গে, তোরা আতপুরে দাঁড়া, ভাইটাকে নিয়ে গাড়িতে উঠি। টাটা। হ্যাঁ হ্যাঁ। মার খুব খারাপ লাগছে, মার মনটা খুব খারাপ, মার খুব খারাপ লাগছে। পিসিরা এত খারাপ লাগছে, খুব কম সময়ের জন্য পিসিরা এলো, চলেও গেল, আবার দেখো বাড়িতে এলো না। আমরাও এখন বাড়ি ফিরছি, কেন বাড়িতে এলো না দাঁড়াও তোমাদের বাড়ি গিয়ে সব বলছি। ওমা বাড়িতে এসে দেখি দুই বেটা গালে হাত দিয়ে দুজনে জড়াজড়ি করে ঘুমোচ্ছে। স্নান টান সেরে নিয়েছে, এটা একটা ভালো, যাক ঘুমো করা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, পিসিরা আসতে পারলো না, পুতুলের না ওই মাউথ ফিট লেগস বলে একটা যেটা অসুখ হয়, তো সেটা হয়েছিল, ওটা খুব আছে, মানে স্যালাইভার থ্রুতে ওটা স্প্রেড করে। তো আরও আছে বলে পিসি নিজেই বললো যে পিসি আসতে চাইছে না এই সময়টা, তো আসলো না। আগের বার তোমরা দেখেছিলে এখানে এসে আড্ডা ফাড্ডা অনেক কিছু, আসলো না, রাতে থাকতো, আমাদের বাড়িতে প্ল্যানও হয়ে গেছিলো, বাট ঠিক আছে কি করা যাবে, বাচ্চাটা ঠিকঠাক। আর আরও যেহেতু বাচ্চাটা একটু ভুগেছে ইন দ্য সেন্স ওর লুজ মোশন হয়েছিল, এখানে জলের সমস্যা, মানে জলটা চেঞ্জ হয়েছে বলে, তো তাই জন্য এখনই আরও আসলো, ওখানে ইনস্টলেশন হচ্ছে, অন্য কাজ করছে। তো আমাদের এখানে আরও ছিল না, মানে অ্যাকোয়াগার্ড ছিল যেটা পুরনো, কিন্তু আরও ছিল না, তো আরোটা লাগানো হলো।
আমরা আসার পর অনেকগুলো কাজ হচ্ছে, আরো লাগানো হচ্ছে। আজকে এসি লাগানো হয়েছে তিনতলার ঘরে, আমি জানি না তোমরা নোটিস করেছো বা আমি দেখিয়েছি কিনা, তোমাদের দেখাবো, আজকেই দেখাবো। তো এসি লাগানো হয়েছে তিনতলার ঘরে, সবকিছুর মধ্যে না সবকিছুই চলছে। বুড়ো কাকাকে খুব মিস করছি, বুড়ো কাকার পুজোটা খুব বাজেভাবে কাটছে। তার কারণ বুড়ো কাকার পায়ে মানে বুড়ো কাকা পড়ে গিয়ে মহালয়ার দিন খুব বাজেভাবে মহালয়া তর্পণ করে এসেছে, এসে বাড়িতে স্নান করেছে, তারপরে স্নান করে বেরিয়েছে, তারপরে আবার বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছে। এখন পায়ের একটা অপারেশন হয়েছে, তো সেখানে পায়ে প্লেট বসেছে, তো এই থাইয়ের পোর্শনটা হাঁটুর ওপরটার দিক থেকে হয়েছে। তো খুব খারাপ যাচ্ছে বুড়াকার পুজোটা, আর আমাদেরও একদম ভালো লাগছে না, মন মেজাজ ভালো ছিল না। তো যাই হোক, আগের দিনের ব্লগ করতে করতে কন্টিনিউ ঠিক করে করতে পারিনি এই কারণে। তো মহালয়ার দিন হয়েছে এটা, তো বাবা গেছিলো মাঝখানে, এখন পুজোর মধ্যে আর টাইম পাচ্ছে না। তো আমরা এখন লাঞ্চ করে উঠলাম, আমি ডালিয়া খেলাম, আর অর্ণবরা মানে বাবা অর্ণব মুনাই সবাই নিরামিষ খেলো, আর মুনাই আরও তো ঘুমাচ্ছে দেখলে। তো আজকে আমাদের বাড়িতে নিরামিষই হবে, কারণ ষষ্ঠী দেখে যখন থেকে মা সিংহাসনে মানে আমাদের যে জায়গাটা, যে পাড়াতনটা কাঠের ওর ওপর বসে, তখন থেকে আমরা নিরামিষ খাই বাড়িতে। বাইরে খাই মানে মা বাবারা তাও খায় না, আমরা বাইরে খাই। কিন্তু তো আজকে থেকে নিরামিষ শুরু হলো। তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী নিরামিষ হবে, নবমী থেকে মাছ ঢুকবে, দশমী থেকে যা ইচ্ছা মাটন, মাছ, মাংস, মানে যা খুশি খাওয়া যাবে। তো চলো, এই যে আমাদের আরও লাগাতে চলে এসেছে বাবা, এখন পুজোর বাড়িতে, বাবা একটু পরেই আসবে, ততক্ষণ অর্ণব এখানে বাবার হয়ে প্রক্সি দিচ্ছে। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো, তোমাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করার রয়েছে, সেগুলো আমি পরে করছি, মানে জাস্ট একটু পরে। তার আগে একটা কথা তোমাদেরকে বলি, আমি দুর্গাপূজার ব্লগটা শেয়ার করছি, অনেকের মনে হতে পারে যে মাঝখানে অনেকটা গ্যাপ হলো, সেই নিয়ে একটা ডিসকাশন রয়েছে, ছোটখাটো ডিসক্লেমার বলতে পারো, সেটা আমি ভিডিও শেষে দিচ্ছি যখন আমি একটা জিনিস দেখাবো। তো তার আগে তোমাদের বলি, যে জিনিসটা দেখানোর কথা বলছি সেটা অর্ণব আমাকে গিফট করেছে এবার দুর্গাপুজোতে। দুর্গাপুজোতে জেনারেলি আমি কোনো জুয়েলারি নিই না, মানে বিয়ের পর থেকে নিইনি, আমরা অ্যানিভার্সারিতে নিই আমি, আর বার্থডের সময় নিই, বা টুকটাক অন্য ভ্যালেন্টাইন্স ডেতে দিল, তো এরকম সময় আমি জুয়েলারি নিই, বা কিছু দরকার হলো কিনলাম এরকম। তো এই বছর দুর্গাপুজোর সময় অনু হঠাৎ করে আমাকে একটা জিনিস গিফট করেছে। তো আমি জাস্ট এখানে আসার আগেই ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছি ওটা। তো সেই দিনের অল্প একটু ক্লিপ আমার কাছে রয়েছে, তো সেই জিনিসটা আমি ভাবলাম পুজোর ব্লগ যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সেই জিনিসটা আমি তোমাদেরকে একবার দেখাই, আমার ভীষণ ভালো লাগবে, আর আমার মনে হয় তোমরাও দেখতে ইন্টারেস্টেড হবে। সো সেই দিনের ব্লগে কিছুটা পোর্শন আমি এখানে অ্যাড করছি, তোমরা সেটা আগে দেখে নাও, তারপরে তোমাদেরকে জিনিসটা আমি এখনই খুলে দেখাবো। হে, আজকে হচ্ছে সানডে, আর তোমরা সবাই জানো সানডেতে সঙ্গীতা দিদি আসে না, তাই আমি আজকে বানাচ্ছি মাটন। চলো ডোডোকে একটু দেখাই। ওই যে মশাই বসে আছেন, খেয়ে খেয়েছে রে। ওই বাবলি মামা এসে গেছে, ডালো ডালো দুপুরবেলা মাটন খেয়ে একটু ঘুমোবো, তার জো নেই, যদিও অর্ণব একটু ঘুমিয়েছে, আমিও শুয়েছিলাম। বাট আমরা এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা এখনই বলছি না, কারণ আমি জানি না কতটা কি সাকসেসফুল হবে। এখন ঘড়িতে বাজে 6:10, সো এখন বেরোই, আগে দেখি দোকান খোলা থাকে 8টা অব্দি। সো আমার মনে হয় তোমরা বুঝে গেছো কোন বা কিসের দোকানে যাচ্ছি। সো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, অর্ণব অলরেডি নিচে চলে গেছে, আমরা এখনই জাস্ট বেরোবো, আরকে রেডি করে নিলাম, চলো। কোনো দিকে মন নেই না তোর? Turn left onto Ayappa Nagar. ও এদিকে সব হয়েছে তো মনে হচ্ছে মাছি মারছে ভাই, এই যে চমক ধমকের সামনে। আবার জিআরটি দিকে আবার মেলা বসেছে নাকি? তো আমরা এখন চলে এসেছি পিসি চন্দ্র জুয়েলার্স মারাথালিতে, সামনেই দেখলে জিআরটি বিভৎস ডিসকাউন্ট দিচ্ছে, পুরো মনে হচ্ছে মেলা বসেছে। কিন্তু আমি যে জিনিসটা কিনতে চাই সেটা পার্টিকুলারলি এখান থেকেই কিনতে চাই, তাই এখানেই আসলাম। তার জন্য এখানে কম ভিড়। এই টিপেছো? হ্যাঁ, হয়তো দুবার টিপে দিয়েছে, না একবারই টিপেছি। চুপ কর। হয়ে গেছে। প্রতিবার কি হয় জানো, আসি তো একটা জিনিস দেখতে, কিন্তু এইটা ওটা সেটা দেখতেই থাকি। দাঁত হয়েছে, দুটো দাঁত হয়েছে। না, এ তো 6 মাসে এসছে,
ফার্স্ট রাত হ্যাঁ আমি কি গয়না দেখবো, সবাই আমার ছেলেকে দেখতেই ব্যস্ত। আরুর কবে দাঁত এসছে, আরু কি কি কথা বলতে পারে সব নিয়ে ব্যস্ত। আর আরুও তেমন, সবাইকে দেখেই হাসতে থাকে। যাই হোক, তো বুঝতেই পেরে গেছো আমার যেটা কেনা হয়ে গেছে। আজকের এই ব্লগেই তোমাদেরকে দেখাবো, সো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। ফাইনালি যেটা কেনার জন্য গেছিলাম সেটা কেনা হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আজকের ব্লগেই দেখাবো। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, কারণ একটা জিনিসই কেনার ছিল আর পছন্দসই পেয়ে গেছি। মানে যেরকম চাইছিলাম সেরকম, মোটামুটি সেরকম পেয়ে গেছি। তো কলকাতায় হয়তো আরো ভালো অপশন থাকতো, কিন্তু এখন যেহেতু অর্ণব বললো আর বেকার ফেলে রাখলাম না, কিনেই নিলাম। তো অর্ণব এখন আরুকে নিয়ে গেছে। অর্ণব জাস্ট আরুকে নিয়ে গেল, আমাদের অ্যাপার্টমেন্টে ঢুকে গেছি, ভেতরে গাড়িটা রেখে গেল কোল্ড ড্রিঙ্কস আনতে। আসলে আজকে রাতে আমরা একটু পিজা পার্টি করবো বলে ভেবেছি। সো অনেকদিন পিজা খাওয়া হয় না, সো পিজা এই সমস্ত খাবো। তার দুপুরবেলা না মাটন খেয়েছি, তো ওই জন্য একটু মানে মনে হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই, পিজা টিজা খাবো ভাবছি। সো আজকে খাওয়া দাওয়াটাও জব্বর হচ্ছে, আর জিনিসটাও কেনা হয়েছে বলে মনটা ভালো আছে। সো ডেফিনেটলি মেয়েদের, মানে মেয়েরা যারা তোমরা এই ব্লগটা দেখছো তোমরা রিলেট করতে পারবে। আয়, মাথায় লাগবে গাড়ি থেকে মাথা। কি মস্তান রে তুই, ডোডো। হ্যাঁ, গাড়িটা নাও, নাহলে কি করে বুঝবে। এ আরু, আরু হাতে ওটা বেঁধে গেছে আঙুল। তো তোমাদের কেমন লাগলো বলো। তো এখন আমি জানি তোমরা বুঝতে পারোনি কি কিনেছি বা হয়তো গেস করেছো, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে জাস্ট কিছু কথা যেটা তোমাদের বলছিলাম, ডিসক্লেমারটা দিয়ে নি। আসলে আমার ডেলিভারির সময় থেকে, মানে ডেলিভারি আগে থেকে, কনসিভের সময় থেকে আমার ব্লগগুলো একটু ডিলে চলছে। তো এবার তোমরা জানোই যারা আমার ব্লগ দেখছো রেগুলারলি, তো আরুর অন্নপ্রাশনের ব্লগগুলো বাকি ছিল। তার আগে আমি স্টপ করে দিয়েছিলাম ওখানে, আর দুর্গাপুজোর ব্লগ শুরু করেছি। কারণ অন্নপ্রাশনের আমার একটা পুরো প্লে লিস্ট ক্রিয়েট করার ইচ্ছা আছে, তো সেটা আমি একবারে সবটা দিতে চাই। আর অন্নপ্রাশনের কিছু শপিং, আর ওর জন্য কিছু গিফটস আমরা যা যা কিনেছি সেগুলো সব ব্লগ রয়েছে। প্লাস ওর 9th of May ওর মুখে প্রসাদ হয়, যেটা ওর আসল অন্নপ্রাশন। সেটা হয়েছিল আমাদের শ্যামনগরেরই একটা কালীবাড়িতে। আর তারপর 11th of May ওর মামা ভাত, 12th of May তে ওর অন্নপ্রাশনের রিসেপশন, তারপর অন্নপ্রাশনের গিফট আনবক্সিং, অনেক কিছু রয়েছে, অনেক অনেক মোমেন্টস রয়েছে। তো সেই সমস্ত কিছু করে মে মাসে 18 তারিখে আমরা চলে গেছিলাম ব্যাঙ্গালোরে, মানে অর্ণব, আমি, আরুকে নিয়ে। আর তারপর বাবা ওখানে গেছিল অগস্ট মাসের শেষের দিকে, 28th of August। তো যাই হোক, সেই 3.5-4 মাস অর্ণব আর আমি একা আরুকে ডিল করেছিলাম। আরু তখন খুবই ডেলিকেট আর খুবই ছোট ছিল, বাট কোনো অ্যাজ সাচ অসুবিধা হয়নি, কারণ তোমরা দেখোই ও একদম কান্নাকাটি করে না। তো যাই হোক, তারপর বাবা ছিল 1 মাস, আর আমরা তারপর এখানে আসি কলকাতায় 24th or 26th of September দুর্গাপুজোর ছুটিতে। তো সেই দুর্গাপুজোর ছুটির পর থেকে তোমাদের ব্লগগুলো শেয়ার করছি। মাঝখানে ব্লগগুলো আসবে খুব তাড়াতাড়ি, সামনে আরো বার্থডেও চলে আসছে, তো অনেক রকম প্ল্যানস রয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছুর মাঝখানে আমি ভাবলাম যে দুর্গাপুজোর ব্লগটা শেয়ার করি, তাহলে আলাদা করে একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো যেখানে আরো অন্নপ্রাশনের প্রত্যেকটা ব্লগ থাকবে। তো সেইগুলো দেখতে গেলে আমার ব্লগে চোখ রেখো, হয়তো একটু দেরি হচ্ছে বাট আসবে। আর তোমাদেরকে এবার দেখাই গিফটসটা, এই কথাটাই বলার ছিল, কারণ অনেকের অনেক কনফিউশন রয়েছে, আমাকে অনেকে জিজ্ঞাসাও করে যারা আমার বন্ধু বান্ধব আর কি, যে তুই মাঝখানে রোডোর অন্নপ্রাশনটা দেখালি না কেন ব্লগে। সো রিজনটা তোমাদেরকে বলে দিলাম, যারা যারা ব্লগটা দেখছো বুঝে যাবে এটাই রিজন, কারণ সবকিছু একসঙ্গে ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো চলো এবার গিফটটা তোমাদেরকে দেখাই। এই হলো আমার দুর্গাপুজোর গিফট, যেটা অর্ণব দিয়েছে, যেটা এখন আমি তোমাদেরকে খুলে দেখাবো। হ্যাঁ, তো এই একজোড়া শাখা বাঁধানো আমাকে অর্ণব পুজোতে গিফট করেছে। চলো তোমাদেরকে ভালো করে ডিজাইনটা দেখাই। দেখো একবার ডিজাইনটা, কি অপূর্ব নিখুঁত হাতের কাজ। এইবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন আমি চেয়েছিলাম পিসিচন্দ্র থেকেই শাখা বাঁধানোটা নিতে। পিসিচন্দ্রের হাতের কাজ কিন্তু তোমাদের নজর কাড়বেই, সঙ্গে সোনার কোয়ালিটি তো রয়েছে। শুধু এই রিং রিং জায়গাটা নয় কিন্তু, এই সিম্পল লম্বা ডিজাইনগুলোর মধ্যেও কি সুন্দর নতুনত্বের ছোঁয়া, তাই না? আমি সোনাতে খুব বেশি মিনে পছন্দ করি না, তাই ভীষণ হালকা ছোট্ট মিনে রয়েছে। এটা বলতে পারো এই শাখা বাঁধানোর একটা ইউএসপি। যারা দেখছে সবাই বলছে ডিজাইনটা ভীষণ ইউনিক, নর্মাল শাখা বাঁধানোর মতন একদম নয়।
ওই জন্য জানো বিয়ের পর থেকে আমার একটাও এখনো পর্যন্ত শাখা বাঁধানো নেই। আমি ভীষণ খুঁতখুঁতে এই ব্যাপারটাতে। বাড়ির অনেকে আমাকে অনেক অনুষ্ঠানে শাখা বাঁধানো গিফট করতে চেয়েছি, কিন্তু আমি বলেছি না, একটাই হবে, কিন্তু হবে মনের মতো। কারণ এতদিন যা যা দেখেছি সেই পানপাতা, না হলে ময়ূর, না হলে মাছ, সেই একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা। আর যাই হোক, এই সোনার ডিজাইন ছাড়াও শাখাটার ডিজাইনটা খেয়াল করেছো? এটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই না? তো দেখলে কেমন লাগলো? এই ডিজাইনটা না আমার ভীষণ ভালো লেগেছে, মানে এই জায়গাটা, এই মিনের কাজটা, আর এই যে এখানে যে কাজটা রয়েছে না, এটাও খুব সুন্দর, বেশ ইউনিক, সুন্দর, আর পুরো ভরার ডিজাইন, আর ভীষণ দাবজা। কারণ তোমাদেরকে একটা কথা আমি বলছি, যারা শাখা বাঁধানো কিনতে চাও তাদের জন্য একটা, বলতে পারো একটা সাজেশন। কারণ শাখা বাঁধানোটা না, এই যে ভেতরের বাইরের ডিজাইন তো তোমাদের পছন্দ মতো কিনবে, কিন্তু ভেতরে যে এই জায়গাগুলো থাকে না, মানে এই জয়েন্টস গুলো, এইগুলোর জন্য ভীষণ ভালোভাবে জয়েন্ট করা থাকে এবং উপরটা যেন খুব সুন্দরভাবে কোট করা থাকে, না হলে কিন্তু খোঁচাতে বা শাড়ির খোঁচাতে বা যে কোনো কিছুতে খুলে যায়। আমার মায়ের ক্ষেত্রেও এটা হয়েছে, যথেষ্ট ভারীও ছিল ওটা, কিন্তু তার সত্ত্বেও খুলে গেছে। তো আমার উদ্দেশ্যই ছিল জিনিসটা একদম পেটাই হতে হবে, আর আমি না খুব একটা মোটা শাখা পরতে পছন্দ করি না। তো ওই জন্য আমার বাজেট এবং ডিজাইন এবং আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল, প্লাস একদম এক্স্যাক্টলি আমার হাতের সাইজের তিনটে আমি পেয়েছিলাম, যে তিনটে তোমরা দেখেছো, মানে ব্লগটাতেই দেখেছো। তার মধ্যে থেকে আমার এটাই আমি চুজ করেছিলাম, কারণ এই মিনেটা ভীষণ ভালো লেগেছিল, ছোট্ট একটা মিনে। আর একটাতে ছিল মিনেটা একটু বেশি, আর ময়ূর আঁকা। তো ময়ূর জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, ভীষণ ওল্ড ফ্যাশন লাগে। আর অল্প অল্প ছোট ছোট ডট ডট করে শাখা বাঁধানো গুলো, মানে ওগুলো রেগুলার ইউজের জন্য ঠিক আছে, বাট রেগুলারলি যেহেতু আমি ইউজ করি না, আমি একটু ভালো দেখেই নিতে চেয়েছিলাম। তো তোমাদেরকে এবার বলবো এটার প্রাইস। না, প্রাইস আমি এক্স্যাক্টলি বলছি না, কারণ এটা গিফটস এর ব্যাপার। এক জোড়া শাখা বাঁধানো, এটা টোটাল রয়েছে 13 গ্রামের ওপরে। তো 13 গ্রামের ওপর মানে তোমরা আশা করছি বুঝতে পারছো যে এটা কতটা দাবজা, কারণ খুব একটা মোটা নয়, তারপরেও যদি 13 গ্রামের ওপরে হয় তো বুঝতেই পারছো। তো এটার প্রাইস তোমরা ধরে নিও, মানে যেরকম তোমরা এখন প্রাইস আছে, তো একটা আন্দাজ থাকলো, তো 14 গ্রামের কাছাকাছি প্রায়। তো জানিও আমার এই গিফটটা কেমন লাগলো। যারা যারা দেখছে তারা তো বেশ ভালোই বলছে। তো যেটা বললাম, শাখা বাঁধানো কেনার সময় এটা মাথায় রেখো। আর পিসি চন্দ্র যদি শাখা বাঁধানো কিনতে যাও, মানে চোখ বন্ধ করে ভালো ভালো ডিজাইন পাবে, যেটা অন্যান্য দোকানের থেকে একটু আলাদা। তো সূক্ষ্ম কাজ, ভীষণ সুন্দর ক্লিন কাজ পাবে। তো এটাই আমার ভালো লাগে। যাই হোক, এটা একটা স্পেশালিটি এক একটা দোকানে। তো আমার ইচ্ছা ছিল পিসি চন্দ্র থেকেই কেনা শাখা বাঁধানোটা, সেটাই কিনলাম। তো এটাই পুজোর গিফট অর্ণব আমাকে দিয়েছে। তো জানিও কেমন লাগলো। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে চোখ রেখো, দুর্গাপুজোর ব্লগগুলো চলবে, আর তারপরেই আসবে আরুর অন্নপ্রাশনের ব্লগ। সো ডেফিনেটলি তোমরা ভীষণ এনজয় করবে। প্লিজ ডো নট মিস এনিথিং। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা এখনকার মতো, বাই বাই।